মহারাজকে প্রণাম জানাই এবং একজন কালী পুজো বিষয়ে অবশ্যই বলবেন, কিন্তু আমার মনে একটা প্রশ্ন, আমি আপনার অনেক শুনেছি, আপনাকেও সশস্ত্র প্রণাম জানাচ্ছি। তো যে আপনার সঙ্গে যখন প্রথম গুরু মহারাজের সাক্ষাৎ হলো, সেই বিষয়টা যদি ছোট্ট করে বলেন খুব ভালো লাগে। শুনি তবু নিজের সাক্ষাৎটা শুনতে বলি। আচ্ছা, আমার সাথে প্রথম গুরু মহারাজের সাক্ষাৎ হলো আজ থেকে প্রায় 34-35 বছর আগে। তখন আমি একটা ব্যাংকে চাকরি করতাম এবং খুঁজতাম একজন পথপ্রদর্শক। অনেক জায়গায় যেতাম, অনেক কলকাতায় বা শহরতলিতে যখন সাধু সন্তদের খবর পেতাম, ছুটে ছুটে তাদের কাছে যেতাম। পাহাড়ে, পর্বতে, নর্মদার তীরে অনেক খুঁজতাম। খুঁজতে খুঁজতে তারপরে আমার এক কলিগের কাছ থেকে, সতীর্থ, একই জায়গায় চাকরি করত, সে আর আমি একই দিনে চাকরিতে জয়েনও করেছিলাম, তার সাথে একটা বন্ধুত্ব ছিল। তার কাছে শুনলাম গুরু মহারাজের কথা। আর সে যে কলিগ, সেও ভেতরে ভেতরে তার মধ্যে একটা আধ্যাত্মিক তৃষ্ণা ছিল এবং সে ছিল খুব লোকনাথ ব্রহ্মচারীর ভক্ত। সে আমাকে নিয়েও যেত লোকনাথ ব্রহ্মচারীর যে সেন্টার আছে কলকাতায়, সেখানে। তার কাছে শুনলাম। ওই আমার বন্ধু, সে কখনো দেখেনি গুরু মহারাজকে, কিন্তু বাড়িতে শুনেছে গুরু মহারাজের কথা, বিশেষ করে ওর মাসি, পিসি, এদের কাছ থেকে। কারণ গুরু মহারাজ যখন চাকরি করতেন এবং কলকাতায় যখন মাঝে মাঝে আসতেন, সেই সময় ওই আমার বন্ধুর ফ্যামিলির কাছে যেতেন। গুরু মহারাজের একজন ঘনিষ্ঠ মানুষ, তার নাম সম্বিত দা, সেই সম্বিত দার আত্মীয় হয়, সেই সূত্রে যেতেন। এবং কিছু কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনাও সেই সময় ঘটেছিল। তখন আমার বন্ধু সব কথা তেমন জানতো না, ছোট ছিল। পরবর্তীকালে যখন মা মাসির কাছ থেকে শুনেছে, তখন বললো যে, জানিস এরকম একটা সাধু আছে, ঠাকুর মা স্বামীজির ভক্ত, সেই ভাবধারা, কিন্তু বহু ভাষায় কথা বলতে পারেন এবং প্রচুর জ্ঞান, এমন বিষয় নেই যা নিয়ে তার জ্ঞান নেই, এবং জিজ্ঞাসার মীমাংসা করেন, শুধু বক্তৃতা দেন না, জিজ্ঞাসার মীমাংসা করেন এবং ইয়াং ছেলে মেয়েদের পছন্দ করে। সাধারণত আমরা যখন গেছি কোনো আশ্রমে, তখন ওই নবীন যাদের বয়সটা একটু কম, তাদের প্রতি সাধু সন্ন্যাসীদের যে খুব বেশি আগ্রহ তেমন দেখিনি। যারা একটু বয়স্ক, যারা একটু ব্যবসাদার, যারা একটু ধনী, তাদের প্রতি সাধুদের বেশি আকর্ষণ দেখেছি। আমি আমার অভিজ্ঞতা বলছি, সবার ক্ষেত্রে হয়তো মিলবে না। তো এবং সাধুদের হয়তো মনেই করতেন যে ইয়াং ছেলে মেয়ে মানেই এখানে প্রেম করতে আসে বা এমনি বেড়াতে এসেছে। ইয়াংদের মধ্যেও যে কারোর মধ্যেও যে একটা প্রকৃত ঈশ্বরীয় ব্যাকুলতা থাকতে পারে, এটা দেখতাম। তখনকার সাধুরা ঠিক সেটা মানে বিশ্বাস করতেন না বা সেটা ধরে নিতেন না কখনো। অনেক সময় আমি আমি আশ্রমে বা মঠ মিশনে যখন গিয়েছি তখন দেখেছি। শুনে ভাল লাগলো যে এই যে সাধুদার কথা আমার বন্ধু বলল, তিনি ইয়াংদের ভালোবাসেন, শুনে ভালো লাগলো। আর ইয়াংদের জিজ্ঞাসা ছাড়া বা আগ্রহ ছাড়া দেবার কিছু নেই। ইয়াংরা তখন হয়তো কেউ টিউশনি করছে বা কেউ পড়াশোনা করছে বা চাকরি পাওয়ার চেষ্টা করছে, তাদের পক্ষে মোটা মোটা ডোনেশন দেওয়ার তেমন ক্ষমতাও নেই। ইয়াংদের ভালোবাসে মানে তার মধ্যে নিঃস্বার্থ ব্যাপার আছে, এটা আমি ধরে নিলাম। তারপর থেকে মনে মনে উদ্গ্রীব হয়েছিলাম যে এত কাছাকাছি যখন কলকাতা, তখন একদিন দেখা করতে যেতে হবে। তো
এই করে করে একদিন আমরা একটা সুযোগ পেলাম। আমার বন্ধু বাড়িতে একটা নিমন্ত্রণের কার্ড এলো পরমানন্দ মিশন থেকে, মনোগ্রাম। সেই সময় মিশনে প্রত্যেক বছর 30শে ফাল্গুন প্রতিষ্ঠা দিবস পালন করা হতো। 30শে ফাল্গুন অর্থাৎ বসন্তকালের শেষ, এবং সারাদিন ধরে অনেক অনুষ্ঠান হতো, প্রচুর মানুষ আসতো এবং প্রসাদ গ্রহণ করত, এবং সারা রাত্রি ব্যাপী বাউল গান হতো। তখন আমরা ভাবলাম যে চলো এই উৎসবে একবার যাই, যদি সাধুকে ভালো নাও লাগে বাউল গানটা তো আছে, এতদূর যাওয়া আসাটা বৃথা হবে না, সারা রাত ধরে বাউল গান তো পাবো, এই চিন্তা করে। কারণ তার আগে অনেক সাধু সন্ন্যাসী দেখেছি, অনেক রকমের ভালো মন্দ, সৎ কপট ভণ্ড অনেক দেখেছি, ধরেই নিয়েছি দেখা যাক। কারণ তখন একটা ইগো আমাদের তৈরি হয়ে গেছে যে আমরা ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, বিবেকানন্দের ভারতবর্ষের মানুষ, শুধু আমাদের ইমপ্রেস করতে গেলে অনেক গভীর খ্যাতে হতে হবে। মানে ঠাকুর স্বামীজি, মা সারদাকে পেরিয়ে কেউ তো নেই, এটা আমি ভেবেছিলাম। তাকে পেরিয়ে তো হতে পারে না, এবার ইগো ছিল, ধরেই নিয়েছিলাম যে এর কাছেও একটু বিফল মনোরথ হতেই হবে, কিন্তু রাত্রিবেলা বাউল গানটা আছে, এইটা মনে করে আমরা গেলাম। সেই প্রথম যাওয়া, খুব সুন্দর, দিনটাও খুব সুন্দর, একটু গরম কিন্তু উজ্জ্বল, আর আশ্রম ভর্তি, বহু মানুষের ভিড়, যেহেতু উৎসব। মাঠের মধ্যে বিরাট 12টা উনুন সেই তৈরি করা হয়েছে, তাতে সেই খিচুড়ি চাপানো হয়েছে। সবচেয়ে ভালো লাগলো দেখে যে সাধু, সন্ন্যাসী, সন্ন্যাসিনী, ব্রহ্মচারী, ভক্ত, গ্রামের মানুষ, শহরের মানুষ, সব মিলেমিশে আছে সবার সবার সাথে। কোন রকম ওই সন্ন্যাসীদের আলাদা ব্যবস্থা, কি ব্রহ্মচারীরা অন্য জায়গায় আছে, কি মায়েরা একটা কোণে রয়েছে, কি আড়ালে রয়েছে, সেরকম নয়। সবার সাথে সবাই কিরকম একটা মিলে মিশে, যেন প্রকৃতির মতন, যেমন গাছপালা, পশু পাখি সব মিলে মিশে থাকে, তেমন যেন সমস্ত রকমের মানুষ সবার সাথে সবাই মিলে মিশে আছে। আমরা যখন ভালো ভালো মঠ মিশনে যাই তখন দেখতে অভ্যস্ত যে সাধুরা কত ডিসিপ্লিন। তারা ঠিক কাঁটায় কাঁটায় একটা সময় বেরোন, কাঁটায় কাঁটায় একটা সময় একটা কমণ্ডল তোলেন, কাঁটায় কাঁটায় একটা সময় ঝাঁটা নিয়ে ঝাঁট দিতে আরম্ভ করেন, সবকিছু কাঁটায় কাঁটায় চলে। এবং সাধারণ মানুষের সাথে তারা একেবারেই মেশেন না খুব একটা, মানে সেটা মেশা বোধহয় তাদের বারণ আছে বা কিছু আছে। তারা কাউকে দেখে কি কখন এলে এইটুকুও বলেন না। আর এখানে দেখলাম উল্টো, এখানে অত ডিসিপ্লিন, অত ফর্মালিটি কিছুই নেই, সবাই সবাই থেকে হাসি মুখে কথা বলছে। এমনকি আমরা যারা প্রথম এসেছি আমাদের সাথেও আশ্রমের মহারাজেরা এমনভাবে কথা বলছেন যেন কতদিনের চেনা, কি গো কখন এলে, এরকম করে কথা বলছে। আমি ভালো ওদের ভুল করেছি, ওদের চেনা ভেবেছে, কিন্তু তখন দেখলাম যে না, জানে, কথা বলতে গিয়ে দেখলাম যে জানে আমরা প্রথমে এসেছি। খুব আন্তরিকভাবে বলছে, আজকে তো গুরুজির সাথে কথা বলার সুযোগ হবে না, আজকে তো গুরু মহারাজ কথা বলেন না, আজকে সারাদিন ধরে হাজার হাজার মানুষ তাকে প্রণাম করে, আপনি সেই প্রণাম গ্রহণ করতে হয় তাকে। সকাল থেকে তিনি বসেন প্রণাম নিতে, আর একদম সেই বিকেল পর্যন্ত, তারপর তিনি গ্রামে চলে যান, আশ্রমে থাকেন না, গ্রামে গিয়ে একটা বাড়িতে গিয়ে রেস্ট নেন, রাত্রি 2টোর সময় ফেরেন। এই আজকের দিনে ইস, এমন দিন তোমরা এলে, প্রথম দিন এমন দিন এলে, ওরাই দুঃখ করছে সবাই। কিন্তু এই যে একটা খোলামেলা পরিবেশ, তখন বুঝলাম এটাও আমাদের গুরু মহারাজের একটা পরিচয়।
একজন মানুষকে শুধু তাকে দেখলেই তার পরিচয়টা তাই নয়, তার কাজটাও তার একটা পরিচয়। তিনি যা প্রতিষ্ঠা করেছেন, তিনি যা সৃষ্টি করেছেন, তিনি যা তৈরি করেছেন, যে ভাবটা সকলের মধ্যে দিয়েছেন, সেটা তুই নিজে। প্রথমেই এটা ভালো লাগা। 2 নম্বর ভালো লাগা দেখলাম যে এখন অন্যরকম হয়ে গেছে, হয়তো মনে হয় বড় হয়েছে তো। তখন আশ্রমের কোনো পাঁচিল ছিল না, কোনো বাউন্ডারি ওয়াল ছিল না, একটা প্রাকৃতিক ভাবে একটা ঘেরা, এদিকে ডাক্তারখানা, এদিকে ঢোকার রাস্তাটা দক্ষিণ দিক দিয়ে, এদিকে পুকুরের ঘিরে গাছগুলো, হ্যাঁ, ওটা একটা দেওয়াল হয়ে গেল, এদিকে মুরারি মহারাজের অফিস, হ্যাঁ, ওদিকে গুরু মহারাজের ঘর, আবার মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে উত্তর দিকে, পশ্চিমে তখনও স্কুল হয়নি, ছোটদের, ছোট ছোট ছেলেদের তাদের থাকার জায়গা, তাদের বাড়ি, এটা মিলিয়ে একটা একটা ছড়ানো একটা একটা অলস অথচ সুন্দর একটা প্রাকৃতিক চেহারা। অথচ কোথাও চোখ আটকে যাবে না, কোথাও মনে হবে না এই আশ্রমের বাউন্ডারি শেষ হলো, এর তারপর থেকে প্রাইভেট, এটা মনে হবে না। মনে হবে যেন আকাশ এবং ধান ক্ষেত, মাঠ গিয়ে মিশেছে, যেদিকে তাকাও সেদিকে গিয়ে মিশেছে। আর সেই উৎসবের দিন বলে একটা দেখবার মতন ব্যাপার হয়েছিল যে দূর 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 থেকে মানুষ সারাদিন ধরে আসছে, সারাদিন ধরে আসছে, তারা প্রসাদ পেতে আসছে, হাজার হাজার মানুষ। উত্তর দিকে তাকাও মানুষ আসছে, দক্ষিণ দিকে তাকাও মানুষ আসছে, পূর্ব দিকে তাকাও মানুষ আসছে, যেদিকে তাকাও দূর দূর থেকে মানুষ আসছে, সেটাও দেখবার মতন। অথচ আশ্রমের পরিবেশটা এমনই, আশ্রম কিন্তু কখনো গিজগিজ করছে না, মনে হচ্ছে না বাবা এত লোক, এটা মনে হচ্ছে না। আর একটা স্টেজ বাঁধা রয়েছে, সেখানে সারাদিন ধরে অনেক অনুষ্ঠান চলছে, কখনো গীতা পাঠ চলছে, কখনো গান চলছে, কখনো ভজন চলছে, কখনো প্রবচন চলছে, সবই শুনছি, অনেকের সাথে আলাপ হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমরা নিজেরা গিয়ে খুব একটা আলাপ করিনি, সবাই এসে আমাদের সাথে আলাপ করেছে, আলাপ করে বসে বসে বসে, হ্যাঁ, নিজেরাই গুরু মহারাজের কথা বলতে আরম্ভ করেছে, আশ্চর্য আশ্চর্য তার সমস্ত সৎসঙ্গের কথা বলতে আরম্ভ করেছে। গ্রামের জেঠু খুড়ো যাদের বলি আমরা, তারা বিড়ি টানতে টানতে আমাদের বলছে আইনস্টাইনের কথা, ডারউইনের কথা, স্টিফেন হকিং এর কথা, সব গুরু মহারাজ কি বলেন সেগুলো বলছে, তার সাথে বেদান্তের কি সম্পর্ক সেগুলো বলছে। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। কোনো শহরের মানুষ বললে হতো, একদম গ্রামের মানুষ, এটা ধুতি পরা, এই মাঠ থেকে ফিরল, সে গরু নিয়ে ফিরতে ফিরতে বসে গেল আমাদের সাথে, জানো তো বাবাকে যখন প্রথম দেখেছি বলতে আরম্ভ করলো গল্প। অদ্ভুত একটা পরিবেশ, একটা ম্যাজিক্যাল ম্যাজিক্যাল পরিবেশ। তার আগে আগে যে সমস্ত আশ্রম মঠ মিশনে গেছি, তার থেকে একদম অন্য রকমের পরিবেশ। তারপরে যাই হোক, ঠিক করলাম, যাওয়ার পরে, পৌঁছানোর পরে যে প্রণাম করতে হবে গুরু মহারাজকে, সবাই লাইন দিয়েছে দেখেছি, তা লাইন দিয়ে দাঁড়ালাম, তারপরে প্রণাম করতে ঢুকলাম। অন্ধকার, মানে গুরু মহারাজের তখন মাটির ঘর, ছোট্ট ঘর, এখনকার ঘরটা নয়, এখন আর সেই ঘরটা নেই, সেটা মাটির ছোট্ট ঘর, অন্ধকার, ভেতরটা ভালো করে দেখাও যাচ্ছে না। গুরু মহারাজ তখন অন্য কারোর সাথে কথা বলছিলেন সেই সময়। আমি তো মনে মনে ভাবছি এই তো কথা বলছি, এই যে বললো আমাদের সারাদিন কথা বলেন না, মানে একজনের সাথে কথা বলছেন দেখছি, পিছনে একজন দাঁড়িয়ে আছে, সঙ্গীতটাই ছিল, কথা বলছে তো, কথা বলছেন বলে আমি আর আমার বন্ধু যে প্রণাম করলাম, তুই দেখতেই পেলেন না। তখন মনে মনে ভাবলাম যে কি রকম ব্যাপার, কে প্রণাম করছে দেখেই না, এ কেমন সাধু। একটা প্রণাম মানে একটা ইগো আছে তো আমাদের, না? আমরা এসেছি দূর থেকে, কত জিজ্ঞাসা নিয়ে,
কত ব্যাকুলতা নিয়ে আমরা প্রণাম করছি, মানে আমরা মানে চুনোপুটি নই, আমরা কেউ কেটা, এবার শহর শিক্ষিত, এবার ভেতরে ভেতরে অবচেতন কিছু ইগো আছে তো। না, আমরা প্রণাম করলাম আর তাকালোই না, আমরা স্পেশাল লোক, আমাদের দিকে ফিরেই তাকালো না। তখনই আমার বন্ধুটা বললো চল চল, বেরিয়ে গিয়ে বললো এখানে থাকার দরকার নেই, রাত্রিবেলা বাউল গানটা মিস হয়ে যাবে, তা যাক, সারাদিন ধরে কি করবো থেকে, রাগ হয়ে গেল সব। যাই হোক, কিন্তু সেইটাই আবার কিছুক্ষণ যখন থাকতে আরম্ভ করলাম, আশ্রমের সকলের সাথে আলাপ পরিচয় হতে আরম্ভ করলো, তখন দেখলাম সত্যি তো অন্য রকমের মানুষ। এই যারা এর সাথে মেলামেশা করেছে তারাও তো অন্য রকমের মানুষ। যত সন্ন্যাসী আছে, কত সহজ সরল, অথচ কত প্রেমিক, আর তারই সাথে কত জ্ঞানী, আর কত আন্তরিক, কত সহৃদয়। সবাই খোঁজ নিচ্ছে, খেয়েছো কিনা, কি খেলে, বসে যাও বসে যাও, খেতে বসে যাও, দূর থেকে এসেছো, সবাই খোঁজ নিচ্ছে, বারবার বলছে থেকে যাও, 2-4 দিন থেকে যাও, আজকে কথা হলো না তো কি হয়েছে, পরে আবার কথা হবে, এই নানা রকম ভাবে। হ্যাঁ, নানা রকম ভাবে। একজন মহারাজ আমাদের বললেন যে এটা ভেবো না যে তোমরা শূন্য হাতে ফিরে যাচ্ছ, এই যে তোমরা এখানে এসেছো, এইরকম একটা জায়গায় আসতে পারা, এটা ইন্ডিভিজুয়াল উইলে হয় না, ইউনিভার্সাল উইল আছে পেছনে, এই পেছনে এক অন্য ইচ্ছা কাজ করছে। এইসব শব্দগুলো আমাদের কাছে নতুন। আমরা ইন্ডিভিজুয়াল উইল, ইউনিভার্সাল উইল কেউ কখনো বলেই নি, শুনেই নি এই শব্দগুলো। আশ্চর্য হয়ে যাচ্ছে, এবং যত দেখছি তত বুঝতে পারছি যে এখানে অনেক কিছু আছে, জায়গাটা যেন আমাদের ডাকছে ক্রমাগত, আমাদের যেন আকর্ষণ করছে। বিকেলের দিকে তখন প্রায় 4:30 বাজে, তখন ভাবলাম আবার লাইনে দাঁড়াবো, আবার প্রণাম করবো, এইবার দেখি তাকাই কিনা। আগেবার তো তাকাইনি, এইবার দেখি তাকাই কিনা। করে তারপরে লাইনে দাঁড়ালাম, উঠলাম, ঢুকে প্রণাম করলাম। প্রণাম করে যখনই মাথা তুলেছি দেখছি এক দৃষ্টে তাকিয়ে আছে অনেকক্ষণ। তখন দেখি অন্যরা প্রণাম করছে, তাদের দিকে তাকাচ্ছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি প্রণাম করে সাইডে দাঁড়িয়েছি, আর ব্রহ্মচারীকে একটু ইশারায় রিকোয়েস্ট করেছি একটু থাকতে দাও, কারণ এই দরজা দিয়ে ঢুকে প্রণাম করে ওই দরজা দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে, সেখানে একটা করে নাড়ু দেওয়া হচ্ছে, সেই দরজা দিয়ে বাইরে একটা করে নাড়ু দেওয়া হচ্ছে। আমি সেই নাড়ু দেওয়া ব্রহ্মচারীকে বলেছি আমাকে একটু একটু 5 মিনিট আলাদা করো, সেও ইশারা বলে ঠিক আছে ঠিক আছে। এই যে একটা ইনফর্মাল ব্যাপার, এটা বড় কোনো মঠ বা মিশন, না 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 না, নিয়ম নেই নিয়ম নেই নিয়ম নেই, জানা এমন করতো। তার বললো ঠিক আছে, বুঝতে পেরেছে আমার ভাবটা। অনেকক্ষণ সে স্থির চোখে, আর গুরুমহাজের তাকানো তো এমনি আমাদের মতন যাচ্ছে ভেজি ভেজি মতন জায়গায় তাকানো নয়, স্থির চোখে এক দৃষ্টি তাকিয়ে আছে, যেন গভীর অন্য কাউকে দেখছেন, যেন অন্য অন্য কোনো ডাইমেনশনে চলে যাচ্ছে তার দৃষ্টি, ওই রকম তাকানো। তখন একটু মানে মনে তুষ্টি করবে যে যাক, এইবার তো প্রার্থনাটার অন্তত সাড়া পাওয়া গেছে। কারণ এইবার প্রার্থনা ছিল যদি অন্তত চোখাচোখি করো তাহলে বুঝবো যে এখানকার সাথে আমাদের সম্পর্ক আছে। এবারেও যদি অন্যদিকে তাকিয়ে থাকো তাহলে বুঝবো এখানে আমাদের আসার কোনো প্রয়োজন নেই। লোকজন যতই ভালো হোক, আশ্রম যতই সুন্দর হোক, আসল জায়গাটা যদি ঠিক থাকে তবেই তো। করে সে রাত্রিবেলাতে আমরা গুরুমহাজ চলে গেলেন সন্ধ্যেবেলা, আমরা রাত্রিবেলা বাউল গান শুনলাম। সেই বাউল গানে 2টোর পরে গুরুমহাজ এসে বসলেন। তখন দেখলাম যে বাউলরা যারা গান গাইতে এসেছে দূর দূরান্তর থেকে, তারাও কত শ্রদ্ধা করে তাকে, গুরু মহারাজকে। সবাই গান গাইবার আগে প্রণাম করে যাচ্ছে, আবার গান গেয়ে পুরো হেঁটে হেঁটে এসে গুরু মহারাজ একদম পিছনে বসে আছেন, সেখানে এসে প্রণাম করে যাচ্ছে। যত বাউল, কয়েকশো বাউল সেদিন সারা রাত ধরে গান গেয়েছে। তো যাই হোক,
সারারাত্রি কাটিয়ে পরদিন আমাদের আবার অফিসে জয়েন করার ব্যাপার ছিল। সোজা আমরা আশ্রম থেকে অফিসেই চলে গিয়েছিলাম। এই হচ্ছে আমাদের প্রথম দেখা, প্রথম সাক্ষাৎ আমার। তার দিন 5 পরে আবার চলে গিয়েছিলাম বনগ্রামে পেলাম না। রায়না আশ্রমে ছিলেন গুরু মহারাজ, রায়না আশ্রমে চলে গেলাম এবং সেখানেও ওই রায়না আশ্রমে যিনি মহারাজ পূর্ণানন্দ, যিনি আমাদের আগের দিন ইউনিভার্সাল বিল আর ইন্ডিভিজুয়াল বিল নিয়ে কথা বলেছিলেন, তিনি বাইরে দাঁড়িয়ে আছেন। আর দেখেই বললেন, আরে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, এসো 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 করে সোজা টেনে নিয়ে চলে গেলেন গুরু মহারাজের কাছে, দোতলার ঘরে। গুরু মহারাজকে পরিচয় করে দিচ্ছে। এই ছেলে দুটো আগের দিনে, হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি করে। আর আমার মধ্যে তখন তখন বলতে তার বেশ কিছুকাল আগে থেকে ওই যোগের ভাব, রাজযোগ, নির্বিকল্প সমাধিতে যেতে হবে, শুধু নির্বিকল্প সমাধি নিয়েই আমার ভাবনা, চিন্তা, আবেগ, মানে আমার প্রয়াস, উদ্যোগ, যা কিছু শুধু নির্বিকল্প সমাধিতে যেতে হবে, এইরকম সংকল্প নিয়ে রোজ বসার চেষ্টা করছি। আমার কোনো জিজ্ঞাসা তেমন নেই। আমার মনে হচ্ছে আমাকে এক্ষুনি নির্বিকল্প সমাধিতে যেতে হবে। যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ উঠবই না আসন থেকে, শরীর ছেড়েই দেবো দরকার হলে, এইরকম একটা অবস্থা তখন আমার ভেতরে ভেতরে। সেখানে গিয়ে বসলাম। আগে মাস্টারমশাই সমাধি নিয়ে জিজ্ঞাসা করলেন, আর গুরু মহারাজ তখন সঙ্গে সঙ্গে নির্বিকল্প সমাধি নিয়ে কথা বলতে আরম্ভ করলেন। সবিকল্প এবং নির্বিকল্পের মধ্যে পার্থক্য কি, এই নিয়ে অনেক কথা বলতে আরম্ভ করলেন। এই তার প্রথম কথা শুনতে আরম্ভ করলাম। আগের দিন তাঁর সম্বন্ধে শুনেছি, আজকে তার ডাইরেক্ট তার মুখ থেকে তার আলোচনা, তার সৎসঙ্গ শুনতে আরম্ভ করলাম। আর দেখলাম তার পাওয়ার। সে যারা দেখেছে, যারা শুনেছে তারা জানে, তিনি যখন কথা বলতেন সেই কথার কি শক্তি, আহামরি যে কিছু একটা দারুণ কণ্ঠস্বর, দারুণ উচ্চারণ, আলাদা করে কিছুই বলা যাবে না। অথচ কথা বলতে শুরু করলে মনে হতো যেন ঋষি থেকে দেবতা থেকে ব্রহ্মা থেকে বিষ্ণু থেকে মহেশ্বর সব যেন স্থির হয়ে গেল, যেন গাছপালা, পশু পাখি, সব কুকুর বিড়াল সব যেন থমকে গেল। একদম গুপি গান করতে আরম্ভ করলে সবাই যেমন স্থির হয়ে যায়, সেই রকম। এটা হয়তো আমার মনের ভাব, সবার হয়তো সেটা হতো না, কিন্তু আমার সেটাই হতো। আর অনেকেরই হতো, যারা যারা সৎসঙ্গে পিয়াসী, যারা এই শব্দের যে শক্তি, যারা তৃষ্ণা যাদের মধ্যে রয়েছে। কারণ সেটা শুধু এমনি এমনি শব্দ নয়, সেটা শুধুমাত্র কিছু ইনফরমেশন নয় যে আমরা জানতে পারছি, আচ্ছা বেদ কাকে বলে, ভগবান কাকে বলে, ঈশ্বর কাকে বলে জানতে পারছি, তা নয়। এটা আরো অনেক বেশি কিছু। এটা একটা বিরাট শক্তি, যা গিয়ে সোজা ভেতরে গিয়ে আরেকটা শক্তিকে জাগিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। একটা পয়েন্টের মনে হচ্ছে ওটা ওই শরীর থেকে বেরোচ্ছে না, এখান থেকে বেরোচ্ছে। তোমার মনে হচ্ছে এটাও নয় ওটাও নয়, এই প্রাচীন জ্ঞান এই যেন প্রতিধ্বনিত হয়ে রয়েছে সবসময়, শুধু সেটাকে ধরা দরকার ছিল। সে অন্যরকম একটা অনুভূতি। তিনি যখন কথা বলছেন, তো সেই কথার যে শক্তি, যে কোনো বিষয়ে যখন কথা বলতে আরম্ভ করতেন, সে কথার যে মাধুর্য, সে কথার যে প্রবল তেজ, এবং কথার যে গভীরতা, এবং কথার যে ধাক্কা, কথার যে আলোড়ন, সেটাই প্রথম মুহূর্ত থেকেই অনুভব করতে আরম্ভ করেছে। এই প্রথম সাক্ষাৎ